স্বাগত আপনাদের হালা বলের পর্দায়। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে এক নজরে শিরোনাম। লাদাখ সীমান্তে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। দেশ জুড়ে চীনা সৈন্যদের বর্বরোচিত হামলা তীব্র সমুচিত জবাবদানের দাবি সর্বত্র। বিগত 6 বছর ধরে শ্রমিক এবং শ্রমজীবী মানুষের বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকা কেন্দ্র সরকারের সিটু আয়োজিত স্মরণ সভায় বললেন সিপিএম নেতা মানিক সরকার। ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড ক্ষতিগ্রস্ত রাজধানী চন্দ্রপুর এলাকার সফল সদর মহকুমা প্রশাসনের ছাদ হারা অনেকে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত পোল্ট্রি ব্যবসায়ী। চাঞ্চল্যকর ঘটনা বিশাখর করইমোড়া বাজার সংলগ্ন এলাকায়। প্রশাসনের নির্দেশে স্থগিত দেবভূমি চতুর্দশ দেবতা মন্দিরে খার্চি উৎসব ও মেলা। শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে খার্চি পূজার আচার নিয়ম পালিত হবে সেখানে। এখন বিস্তারিত। দিনমজুর স্বামীর অকাল মৃত্যুর পর 2 শিশু সন্তান নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন সদ্য বিধবা বিনা সাহা। রুটি ব্যাংক ফাউন্ডেশনের সহায়তায় জীবন বাঁচিয়ে রাখছেন ওই মহিলা। ঘটনা রাজধানী নরসিংগড় আড়াই কলোনি এলাকায়। কোন প্রকার সরকারি সাহায্য জুটেনি বিপন্ন মহিলার ভাগ্যে। একই বলে ভাগ্যের পরিহাস। সুগার ও টিভি রোগের কারণে গত 13 জুন অকাল মৃত্যু হয় দিনমজুর সঞ্জয় নবদাসের। বাড়ি দক্ষিণ জেলার জোলাই বাড়ি হলেও গত 3 মাস ধরে নরসিংগড়ের একটি টিফিনের দোকানে কাজ করে স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে। অতি কষ্টে জীবিকা নির্ভর করত সে। স্বামীর মৃত্যুর পর হঠাৎ করে আরো চরম দুর্দশার মধ্যে পড়ে যান সদ্য বিধবা মহিলা বিনা সাহা। স্বামীহারা এই মহিলার দুঃখ দুর্দশা দেখে নরসিংগড় পিটিসি রোড স্থিত 250 কলোনি এলাকার মহিলারাই তাকে মহিলা সমবায় সমিতির ঘরে থাকার ব্যবস্থা করে দেন। পরে স্থানীয় মহিলাদের কাছ থেকে খবর পেয়ে বিপন্ন মহিলা ও তার 2 নাবালক শিশুর সাহায্যার্থে এগিয়ে আসে রুটি ব্যাংক ফাউন্ডেশন। এখানে এসেছি যে 3 মাস হয়েছে, তো 3 মাসের মধ্যে উনি দেখলাম একটু একটা দোকানে জাস্ট করি তরকারি মানে বানাতো, কাজ করতো। তো উনি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। তারপর আমি কি করলাম যে আমি আমার বাবা ঠিক করেছি যে ওনাকে একটু ডক্টর দেখাবো। তো ডক্টর দেখালাম, ওনার খুব মানে সুগার, প্রচণ্ড হাই সুগার। তো তারপর আমরা 2 জন খুব চেষ্টা করলাম, মা বাবা মেয়ে মিলে ওনাকে মানে সুস্থ করার। তারপর দেখলাম যে মোটামুটি ডাক্তার দেখিয়ে তারপর সুস্থ করলাম। কিন্তু কিছুদিন পরেই দেখা গেল যে ওনার মানে শ্বাসকষ্ট হচ্ছে। তারপর ওনার মানে বুকের ভিতরে মানে খুব মানে প্রচণ্ড গরমের ভিতরেও উনি মানে চাদর গা দিয়ে বসে থাকতো। তারপর জিবিতে নিয়ে গেলাম। তারপর ওনারা কফ টেস্ট দিল, বুকের এক্সরে দিল। তারপর টিবি ধরা পড়লো। তো জাস্ট টিবি ধরা পড়লো। আগের দিন টিবি রিপোর্ট এনে পরের দিন জাস্ট মেডিসিন শুরু করলো। হ্যাঁ, প্রাথমিক চিকিৎসালয় থেকে মেডিসিন দিয়েছে। তো তারপর কি হয়েছে, যেদিন মেডিসিনটা নিয়েছে সেদিন 2 ঘন্টার মধ্যেই উনি শ্বাসকষ্ট হয়। তারপর সাথে সাথেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠাই। উনি একটা ইঞ্জেকশন দিয়েছে। তারপর রাস্তা যেতে যেতেই উনি মারা গেছেন। এদিকে নিজের এই দুরবস্থার কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন অসহায় মহিলা বিনা সাহা। আমি মানুষের সাহায্যে থাকি। আমার কাছে একটা ঘর আর একটা জায়গা স্থান যদি দেন খুবই ভালো হইল। আমার কিছু নাই, রেশন কার্ডের কিছু নাই। আমি 2 ছেলে মেয়ে নিয়ে থাকতে চাই। স্বামী খুব অসুস্থ হয়েছিল, মারা গেছে। আপনার নামটা? বিনা সাহা দাস। ছেলের নাম? সৌরভ দাস। মেয়ে? সঞ্চিতা দাস। কি হয়েছিল স্বামী? টিবি রোগ হয়েছিল। কবে ধরা পড়েছে? এই তো 3-4 দিন আগে ধরা পড়েছে। এরপর ওষুধ দিয়েছি, মারা গেছে। আগে সুগার ছিল। হাজবেন্ড কি করতেন?
যে সময় যে কাজ পাইতে এই কাজই করতো। এখন লকডাউনের পর থেকে কোনো কাজ টাজ পাইনি আমরা, তো ওরাই আমার কাছে স্থান দিয়েছে এখানে থাকার জন্য। এবার ওই দিদি তারাই আমাকে এখন হেল্প করছে স্বামীর কাজ করার জন্য। আপনি সরকারের কাছে কি আবেদন করবেন? ঘর আমার একটু জায়গা আর একটা ঘর দিলে আমি মানে মেয়ে ছেলেকে নিয়ে থাকার জন্য ইয়ে করতে যা রেশন কার্ড। রুটি ব্যাংক ফাউন্ডেশনের এক সদস্যা এ সম্পর্কে জানিয়েছেন, তো ফাউন্ডেশন থেকে যখন আমরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে জিনিসটা দেখলাম যে ওনার অবস্থা খুবই খারাপ, তখন আমরা 11 জন মেম্বাররা মিলে ডিসিশন করলাম যে আমরা একটা তাদের একটু সাহায্য হাত বাড়াইতে পারি রুটি ব্যাংক ফাউন্ডেশন থেকে। তখন এসে দেখলাম যে তার পরিস্থিতি মানে খুবই খারাপ, খারাপ। আর বিশেষ করে 2টা বাচ্চা দেখাতে আরেকটু আরও এর মধ্যে একটু কষ্ট লাগলো, 2টা বাচ্চা আছে। তো যতটুকু পারি এসে দেখলাম যে পরিস্থিতি খারাপ। তো কালকে আমরা রুটি ব্যাংক ফাউন্ডেশন থেকে যতটুকু পারি আমরা তাদের কাজে সাহায্য করে গেছি, যতটুকু পারি, অল্প কিছু। তো এত বেশি তো করা সম্ভব হচ্ছে না। তো আজকে আমরা আবার আইছি যে আমরা এর মারফতে দেখলাম যে ওনার যে পরিস্থিতি, 2টা বাচ্চা রাখা ওনার পক্ষে সম্ভব হচ্ছে না। তো আমরা কি করছি যে আমরা চাইল্ড লাইনের খবর দেওয়া হয়েছে, চাইল্ড লাইন হোমের থেকেও এক ম্যাডাম আইসে এখানে সার্ভে করতে। আমরা চেষ্টা করতেছি রুটি ব্যাংক ফাউন্ডেশন থেকে যাতে ওনার বড় ছেলেটা আমরা হোমে দিয়ে দিতে পারি, আর তাহলে ছোট বাচ্চাটা নিয়ে উনি কোনো মতে বাঁচতে পারবেন। এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো প্রকার সাহায্য পায়নি অসহায় মহিলা। অপরদিকে খবর পেয়ে নরসিংগড় ছুটে যান চাইল্ড লাইনের এক কর্মী। বিষয়টি সিডব্লিউসি নজরে নিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। ফাউন্ডেশনের রূপাদি আর সোশ্যাল ওয়ার্কার আমাদের সবার প্রিয় লিটন দা আমাকে ফোন করে যে এখানে 2টো বাচ্চা আছে, বাচ্চাগুলো খুব অবস্থা খারাপ, ওদের থাকার মতো কোনো জায়গা নেই, বাবা মারা গেছে, বাচ্চাগুলোকে হোমে দেওয়ার জন্য। সেই ব্যাপারে খবর দেওয়ার পর আজকে আমরা ওদের সাথেই আমি এলাম, দেখলাম, আমি ওদের সমস্ত ডিটেলস নিয়ে গেছি। এখন সিডব্লিউসি ওদের কাজ সারার পর, শ্রাদ্ধ শান্তি হয়ে যাওয়ার পর আমরা সিডব্লিউসিতে ওদেরকে নিয়ে যাওয়ার পর সিডব্লিউসি সিদ্ধান্ত করবে বাচ্চাগুলোকে কোথায় কোন হোমে দিতে পারে। এটাই আমরা করার। এখন ওদের এখন যতক্ষণ কাজ না হচ্ছে, শ্রাদ্ধ শান্তি না হচ্ছে, ততক্ষণ ওরা এখানেই সাহায্য নিচ্ছে। এদিকে সদ্য স্বামীহারা মহিলার এই দুর্দশার কথা এখনো গোচরে নেই মহকুমা প্রশাসনের। স্থানীয় শাসক দলের কর্মীরাও ব্যস্ত নিজেদের আখেরে গোছাতে। ব্যুরো রিপোর্ট, হালাবর। রাজধানীর চন্দ্রপুর বাস স্ট্যান্ড এবং তৎসংলগ্ন মজুমদার পাড়াতে আচমকা ঘূর্ণিঝড়ে বৃহস্পতিবার বেশ কিছু বাড়িঘর ও দোকানপাট। ঘটনার পর ক্ষতিগ্রস্ত এলাকার সফর করেন সদর এসডিএম সহ প্রশাসনিক আধিকারিকগণ। বৃহস্পতিবার সকালের আচমকা ঘূর্ণিঝড়ে ধ্বংসস্তূপের আকার ধারণ করে রাজধানী চন্দ্রপুর মোটর স্ট্যান্ড ও মজুমদার পাড়াতে। দমকা হওয়ায় উড়ে যায় বেশ কিছু দোকানপাট ও মানুষের বাড়িঘরের চাল। এ সম্পর্কে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, দোকানের চাল টাল পুড়ে এলো গেছে, তারপরে আইলাম আর কি আসার পরে দেখলাম কি টিন সব পুড়ে গেছে। তারপরে গাড়ি নষ্ট হয়ে গেছে, আর ই রিক্সাও আছে এটার মধ্যে, এই রিক্সার অনেক ক্ষতি হয়েছে। হঠাৎ করে মানে আমি গাড়িটা খালি নামও যেমন করতে হবে, বাতাসে একটা বাস আইলো, আইসলাম গাড়িটা শুদ্ধা একদম পুরো আমার গাড়ির থেকে ফেলাই দিচ্ছে। এটা কটার সময় হয়েছে? 9:09 না? বেলা 9:09 নাগাদ আচমকা এক ঝড় আসছে পড়ে আমাদের বাড়িঘরের উপর। তাতে আমার বাড়ির সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। টিনের ঘরের ছাউনি, টিন, দেওয়াল, ঘর সব ভেঙে দেয়। তাতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার। তো এই ব্যাপারে প্রশাসন কি করছে? প্রশাসনের তরফ থেকে বিডিও এবং এসডিও সাহেব এসেছিলেন, তারা তদন্ত করে গেছেন, বলেছেন প্রশাসনের তরফ থেকে যত ধরনের সহযোগিতা প্রয়োজন সহযোগিতা। এদিকে ঘূর্ণিঝড়ের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা সফর করেন সদর মহকুমা শাসক সহ প্রশাসনের এক প্রতিনিধি দল। কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। সাক্ষাৎকারে জানিয়েছেন, 8টা সাড়ে 8টার দিকে একটা ঘূর্ণিঝড়ের মতো এসেছিল। এটাতে দেখা যায় যে দিক দিয়ে গেল যে মোটামুটি অনেক বাড়িতেই ক্ষতি হয়েছে। এদিকে অনেকগুলি বসত বাড়ির মানে টিনের চাল সম্পূর্ণ
ধ্বংস হয়ে গেছে এবং বাড়ি যেগুলি নরম আছে ওইগুলিও কয়েকটা বাড়ি ধ্বংস হয়েছে। পাশাপাশি আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি যে চন্দ্রপুর বাজারের শেডগুলির ম্যাক্সিমাম টিনের ছাউনি ছিল, ওই টিনের ছাউনিগুলির বেশ ক্ষতি হয়েছে। আমরা ক্ষয়ক্ষতিগুলি দেখছি, আমাদের ফিল্ড স্টাফরা আছে এগুলি রেকর্ড করছে। ইমিডিয়েট আমরা যেটুকু রিলিফ আমাদের গাইডলাইনে আছে আমরা ইমিডিয়েট রিলিফ দিয়ে দেব। এদিকে সম্প্রতি এই ধরনের ঘূর্ণিঝড় প্রত্যক্ষ করেনি স্থানীয় মানুষ, রক্ষা পায়নি অটোর ছাদও। এদিকে বৃহস্পতিবারের এই ঘূর্ণিঝড়ে ভয়াবহ তাণ্ডব থেকে রক্ষা পায়নি সাংবাদিক সুশীল দেবনাথের বাড়িও। সেখানে ছুটে যান সদর মহকুমা প্রশাসনের আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোর। টাক্কাল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে। চাঞ্চল্যকর ঘটনা বিশালগড় কড়ইমুড়াতে। আটক এক অভিযুক্ত। এলোপাথারি টাক্কালে কোপে গুরুতর আহত বিল্লাল হোসেন নামে এক পোল্ট্রির মাংস বিক্রেতা। ঘটনা বিবরণে প্রকাশ বৃহস্পতিবার সকাল 9:30 নাগাদ নিজ দোকানে নিজের বড় ভাই বাবুল মিয়া নিজের সাঙ্গপাঙ্গ নিয়ে আক্রমণ চালায় ছোট ভাই বিল্লাল হোসেনের উপর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বিশালগড় কড়ইমুড়া বাজার সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে পুলিশ রক্তারক্তির ঘটনার বিবরণ দিতে গিয়ে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটা খবর পাইলাম, হ্যাঁ খবর পাইয়া সেটা বিলুরে বলে বাজারে বলে ফুটটার থেকে 2-3 লোক বলে বিলুরে বলে মানে কুবাইছে। হ্যাঁ এই খবর পাইয়া দৌড়ে বাচ্চা বাড়ি মানে এদিকে লোক দেখি এদিকে লোক দিয়ে চতুর্দিকে দিয়ে লোক দৌড়ে বেড়ে আইতে আসে যাইতে আসে। তার ফলে এরপরে আমরাও ইয়ে নাইলাম, এরপরে পুলিশ ফোন করলাম থানাতে ফোন করার পরে থানার স্টাফ আইছে, স্টাফ আইয়া সেটা 2জন আসামি 2জন ধরা হয়েছিল, 2জন থেকে একজন গেছে ভাগ্য আবার এদিক থেকে কারবারের থেকে জানি আরেকজন এনে অ্যাটাক করে রাখছিল। এই তার ঘরের সামনে ঘরটার ভিতরেই একজনে একটা পোল্ট্রি লইতেছে সময় মিলে নাম। এরপরে পোল্ট্রিটা লইয়া সারছে এমনি দৌড় দিকে 5-6 জন ঢুকিয়া থাকা ঢুকই তার কিলান টিলান ধরছে, টিলিয়া টাকলা ছিল একটা টাকলাটা বাইরে ধরছে। এরপরে যে ওই ফোনব আছিল ফোনবে ধরতে গেছে, ফোন খুব দিয়ে তুলেছে। এরপরে শেষ পর বাড়ি গেছে তো তার মারতে আছে। এরপর লাস্ট আমি ফাঁসে ধরছি তো টাকল দিয়ে কমাইছে তার বড় ভাইটা বাবুল মিয়া বাটা না বাবুল মিয়া কারে কোপাইছে? বিল্লাল মিয়া মানে কোন সময়? 9:30 এদিকে আক্রমণকারীদের মধ্যে একজনকে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। আপনি কোন জায়গা এখানে কেন আইছো? জোরে কথা কও, কথা দাও। কেন আইছো? তুমি কি দাও দিয়া কারে কুপ দিছ? আমি দাওটা দেখছি না। টাকল দিয়ে কুপ দিছ? না দেখছি না। তো তোমার এখানে পুলিশ ধরছে কি রে? ঝগড়া মানে কি ঝগড়া হয়েছে? মানে দাও দিয়ে কুপ দিছ না? অভিযুক্ত জয়নাল আবেদিনের বাড়ি পুটিয়া এলাকায়। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোর। শ্রীমতী ইন্দিরা গান্ধীর সময়ে ভারত কোনোদিন বিদেশি শক্তির কাছে মাথা নোয়ায়নি। লাদাখ সীমান্তে চীনা সৈন্যদের বর্বরোচিত আক্রমণে শহীদ ভারতীয় জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা বলেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সমুচিত জবাবদানের দাবি তুলেন তিনি। ভারত চীন সীমান্ত লাদাখে ভারতবর্ষের বীর সৈনিক জওয়ানরা যেভাবে শহীদ হয়েছে প্রায় 20 জনের অধিক, এই ঘটনায় সারা দেশের মানুষ আজকে স্তব্ধ, বাকরুদ্ধ। আমরা যে ঘটনা আমরা বিগত দিনেও দেখেছি, ভারতবর্ষ কখনো মাথা নোয়ায়নি বিদেশি কোনো রাষ্ট্রের কাছে। 1971 সালে শ্রীমতী গান্ধীর নেতৃত্বে সেই দিন পাকিস্তানকে যে সমুচিত শিক্ষা দেওয়া হয়েছিল, আজকে আমরা চাইছি ভারতবর্ষ চীনকে সমুচিত শিক্ষা দেওয়া হোক। এতগুলো বীর জওয়ানের শহীদের রক্ত কিছুতেই বৃথা যাবে না। দলমত নির্বিশেষে সমস্ত মানুষ ভারতবর্ষে আজকে এক কাট্টা হয়ে সরকারের পেছনে, দেশের পেছনে আছে। কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের অনুরোধ,
কি কারণে নিরস্ত্র অবস্থায় এই 20 জন সৈনিককে খুন করা হয়েছে সেই ব্যাপারে অধিক দৃষ্টি দেওয়ার জন্য এবং যে সমস্ত শহীদ পরিবার তাদের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার জন্য এই সময়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশের কোনো বীর সৈনিককে যেন আর প্রাণ দিতে না হয়, এইভাবে বেঘুরে যেতে মরতে না হয়, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রতিবেশী দেশগুলো বিগত দিনে যারা ভারতবর্ষের বন্ধু রাষ্ট্র ছিল, বিভিন্ন বৈদেশিক রাষ্ট্রের মদতে তারা ভারতবর্ষকে রক্তচক্ষু দেখানোর চেষ্টা করছে। কেন্দ্রীয় সরকারকে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। কোনোভাবেই ভারতবর্ষের স্বাভিমান, ভারতবর্ষের সার্বভৌমত্ব যাতে কোনোভাবেই লঙ্ঘিত না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকার যাতে সুদৃঢ় পদক্ষেপ নেয় এবং আমাদের এই 20 জন যে শহীদ বীর সন্তান ভারতবর্ষে, তাদের ঘটনায় যেন সমুচিত জবাব দেওয়া হয়, সে তার আবেদন আমরা রাখছি কেন্দ্রীয় সরকারের নিকট। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। অমরপুর সংশোধনাগারে বিচারাধীন সাজাই মগের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ। দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবিও জানান সংগঠনটি। সে সাথে সাজাই মগের পরিবারের একজনকে অতি সত্বর চাকুরি দানের দাবিও তুলেন গণমুক্তি পরিষদ। চাঞ্চল্যকর ঘটনাটি রহস্যজনক ও সন্দেহজনক বলেছেন প্রাক্তন সাংসদ সিপিএম নেতা জিতেন চৌধুরী। সকাল 8 ঘটিকায় করবুক মহকুমার শুকনাছড়ি ভিলেজের সাজাইমক নামে একজন 28 বছরের তরতাজা যুবক সকাল 8টাতেই তার অস্বাভাবিক মৃত্যু ঘটে। অর্থাৎ পুলিশ বা জেল কর্তৃপক্ষ যেরকমভাবে জানিয়েছে, এটা আগেই হয়েছে কিনা জানা নেই, কেননা এরকম কোনো ফরেন্সিক রিপোর্ট হয়। তো এই ঘটনা অত্যন্ত রহস্যজনক, সন্দেহজনক, গভীর উদ্বেগের। এই কারণে গত এই বিজেপি আইপিএফটি যমুনা 27 মাসে পরপর এরকমভাবে জেলখানায় এবং আরও কয়েকটা লকআপে এইভাবে বিচারাধীন বন্দী বা যারা নানাভাবে আটক আছেন তাদের মৃত্যু হলো। একটা ঘটনার ক্ষেত্রেতেও কোনো সুস্থ তদন্ত নেই। কাজেই এটাও এর আগে যে ঘটনাগুলো ঘটেছে সেরকমই একটা খুবই রহস্যজনক ঘটনা, এবং এই ঘটনা আরো বেশি সন্দেহ উদ্রেক করেছে এই কারণে এই যুবকটা সকাল 8টায় মারা গেছে বলে তারা বলেছেন বা জানানো হয়েছে। তো একটা লোক মারা গেলে পরে তার আত্মীয় স্বজনের কাছে তার ডেড বডি, মরদেহ তুলে দেওয়া হবে। তার আগে সরকারিভাবে কিছু পরীক্ষা নিরীক্ষা হবে, এগুলো কিছুই করা হয়। তার আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে, তোমরা আসো তাকে জামিন নেওয়ার জন্য। তারা এসে দেখে তার ডেড বডি, অর্থাৎ এটা লোকটা মৃত। সন্দেহের প্রথম কারণ একটা। দ্বিতীয় হলো যে এরকম একটা ঘটনা ঘটলো, বিপর্যয় ঘটলো, কোনো তদন্ত নেই। গতকাল মধ্যরাতে রাত প্রায় 2টা নাগাদে নাকি অমরপুরে শ্মশানে এটাকে পোড়ানো হয়েছে, পুলিশ নিজেরাই পুড়িয়েছে। পরিবারের আত্মীয়দের কোনো রকমের কনসার্ন না নিয়ে।
কাজে এই ঘটনায় আমরা যেমন যুগপৎ বিস্ময় প্রকাশ করছি, উদ্বেগ প্রকাশ করছি, তার সাথে দাবি জানাচ্ছি যে অনতিবিলম্বে যে উচ্চ আদালতে কর্মরত একজন বিচারকের নেতৃত্বে এটা তদন্ত হোক। কেননা পুলিশকে দিয়ে যে পদস্থ অফিসার বা অন্য থানার কোন অফিসারকে দিয়ে তদন্ত করে এর আসল ঘটনা, এই রহস্য উন্মোচিত হবে না, কারণ তারাই হলো এর সাথে যুক্ত, মানে ঘটনাবলী তাই বলে। কাজেই একটা নিরপেক্ষ তদন্ত হওয়ার দরকার। এটা সম্ভব একমাত্র যদি বিচার বিভাগে তদন্ত হয় উচ্চ আদালতের কাউকে দিয়ে। 1, 2, আমরা নিশ্চিত যদি তদন্ত হয় একটা 28 বছরের যুবক, সে মাত্র কদিন আগে ফিরেছে চেন্নাই থেকে, সেখানে একটা কারখানায় কাজ করত, এই লকডাউনে কাজ হারিয়েছে, 29 তারিখ এই বাড়িতে ফিরেছে এবং হোম কোয়ারেন্টাইনে ছিল। এবং পুলিশ কত অমানবিক, এই হোম কোয়ারেন্টাইন থাকা অবস্থাতে মধ্যরাতে গিয়ে তাকে তুলে নিয়ে এসছে। এটাই কি এই রাজ্যের বিচার? কাজেই রহস্য সেখানে আরো বেশি ঘনীভূত হয়েছে। কাজেই এই পরিবার তার এই আয়ের উপর নির্ভরশীল। আমরা দাবি জানাবো যে সরকার এই পরিবারকে একটা চাকরি দিয়ে তার পরিবার প্রতিপালনের জন্য, যদিও একটা মানুষের মৃত্যু কোনো চাকরি বা কোটি টাকা দিয়ে তার ক্ষতিপূরণ হয় না, তো অবশ্যই ব্যবস্থা করা হোক। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। বিশালগড় মহকুমার কমলাসাগরস্থিত কোয়াঠেপা সীমান্ত দিয়ে রাতের আধারে বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনায় চরম ক্ষোভ দেখা দিয়েছে সীমান্তে বসবাসকারীদের মধ্যে। গুরুতর অভিযোগ বিএসএফ এবং মধুপুর থানার বিরুদ্ধে। বুধবার রাতে কমলাসাগর বিধানসভার মধুপুর থানাধীন কোয়াঠেপা সীমান্ত দিয়ে এপারে প্রবেশ করে বাংলাদেশি 2 পাচারকারী। বিষয়টি স্থানীয় যুবকদের নজরে এলে আটক করা হয় অনুপ্রবেশকারীদের। পরে চোর সন্দেহে উত্তম মধ্যম দেওয়ার পর স্থানীয় যুবকরা পুলিশের হাতে তাদেরকে তুলে দেওয়ার উদ্যোগ নেয়। খবর দেওয়া হয় মধুপুর থানাতে, কিন্তু মধুপুর থানার বড় বাবু তাপস দাস সরাসরি সেখানে যাওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেয়। ক্ষুব্ধ যুবকরা অনুপ্রবেশকারীদের স্থানীয় স্কুল ঘরে তালা দিয়ে রাখার পর সেই ঘরের দরজা ভেঙে পালিয়ে যায় অনুপ্রবেশকারীরা। এদিকে রাতের আধারে এপারে অনুপ্রবেশের ঘটনায় প্রশ্ন উঠেছে বিএসএফ এর টহলদারি নিয়ে। নাম জানি না, উনি কোন দিকে উঠছো? তার কাটা কাটিয়া ওই কাটিয়া দিছে, কাটিয়া দিছে ওইটা। কত টাকা দিছ? 10,000 টাকা দিছ। রাত্র 9টার দিকে আমরা ওই রাস্তার মধ্যে বয়ে রেখি, ওই সময় 2টা লোক বাংলাদেশের দিকে থেকে ইন্ডিয়ার দিকে উঠছে। তারপর আমরা অন্ধকারের মধ্যে চিনছি না, তখন টর্চ পিট দিচ্ছি, দেওয়ার পরে দেখি অচেনা লোক। তখন তারা জিজ্ঞাসা করলাম, এই দাঁড়াও, তোমরা বাড়ি কই? তো তারা কইতেছে আমরা বাড়ি খুয়াই, একজন কইছে। হওয়ার পর তারা আমরা দাঁড়াও, তখন আমরা সবাই ডাক দিচ্ছি। ডাক দেওয়ার পর সবাই আইছে। আসার পর তারা জিজ্ঞাসাবাদ করেছে তোমরা আইসো করতে, আমরা ফোনে তার কাটা দায়িত্ব। আওয়ার পর কত নম্বর গেটে দিয়ে আসছে তারা? এটা 27-28 নাম্বার গেটের মাঝামাঝি একটা টাওয়ার আছে, বাট টাওয়ারটার সঙ্গে রয়েছে নিচে। কয়ডাবা নাকি? কয়ডাপা। এই তারা জিজ্ঞাসা করার পর তারা এই মানে কথা কইছে। তারপর আমরা সবাই তারা আবার মেম্বার সবাই আমরা জানাইছি। জানানোর পরে তারা সবাই আইছে। সবাই আওয়ার পর তারা আমরা থানাতে ফোন করেছে, থানারে বারবার ফোন করেছে, তারা আইছে না। এরপরে আমরা কিতা করুন, রাত্র 1:30-2টা বাজে, তখন আমরা সবাই মিললে তারা স্কুল ঘরের মধ্যে তালা দিয়ে রাখা দেওয়া হয়েছে। কোন স্কুলে? আমরা উত্তর কয়ডাপা হাই স্কুলে রাখার পর তারা, আমরা তো বৃষ্টি সবাই গেছি গা, যাওয়ার পর তারা কোন দালালের হাত ধইরা দরজা ভাঙ্গা সকালে আদি ফালাই গেছে। সেই সাথে মধুপুর থানার ভূমিকা নিয়েও উঠেছে নানান প্রশ্ন।
করোনা পরিস্থিতিতেও সুরক্ষিত নয় ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল। শিক্ষা দপ্তরের উদ্যোগে বই বিতরণ করতে গিয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে ক্যারিং চার্জ নেওয়ার অভিযোগ উঠল পানিসাগর দেওছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। আই কার্ড প্রদানের ক্ষেত্রেও ছাত্রছাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ। কুমারঘাটের দেওছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সরকারি বই বিতরণ করতে গিয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে ক্যারিং চার্জ হিসেবে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। আই কার্ড প্রদানের জন্য বাড়তি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে ওই স্কুলে। ঠিক এই ইস্যুতে প্রধান শিক্ষকের নিকট ডেপুটেশন দেয় ছাত্র সংগঠনের এক প্রতিনিধি দল। দেওছড়া হায়ার সেকেন্ডারি স্কুলের নামে আমরা শুনে আসছি এবং আজকে এসে রিসেন্ট যে খবরটা, এটা গভর্নমেন্ট থেকে বই দেওয়া হচ্ছে কিন্তু এক্সট্রা ক্যারিং চার্জ হিসেবে নেওয়া হচ্ছে। বিগত দিনে এসটি, এসসি, ওবিসি, এবারে মাইনরিটির যে স্টাইপেন্ডগুলো আছে এবং আম্বেদকর স্টাইপেন্ডগুলো আছে 2 বছর যাবৎ দেওয়া হচ্ছে না এবং স্টুডেন্টদের কাছ থেকে এক্সট্রা এই বেজ এবং টাই এই সেই বিভিন্ন ধরনের এক্সট্রা টাকা নেওয়া হচ্ছে কিন্তু স্টুডেন্ট আলটিমেটলি কিচ্ছু পাচ্ছে না। এটা নিয়ে আমরা আজকে তদন্ত করে দেখলাম ঘটনা আসলে সত্যি, কিন্তু তারা এটা স্কুল কর্তৃপক্ষ নিজস্ব নিজের মতে তারা গাইডলাইন তৈরি করে এবং নিজের মতে স্কুল চালায়। একবার বলে এসএমসি কমিটি জানে, আরেকবার বলে যখন আমরা চাই যে এসএমসি কমিটি জানেন কাকে বলেছেন, কে জানে, তো রেজুলেশন দেখান, তখন ওনারা কিছু দেখাতে পারেন না। একবার বলেন জানেন, একবার বলে জানেন না। এইভাবে আজকে ঘটনার সত্যতা যাচাই করি এবং আমরা দাবি জানাই যে আমরা আমাদের দেওছড়া হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীদের কাছ থেকে এরকম টাকা নেওয়া হয়েছে, এগুলো যাতে ফেরত ঘুরিয়ে দেওয়া হয়। এদিকে স্কুলের প্রধান শিক্ষককে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে প্রধান শিক্ষক বিজন কুমার দাস ঢোক গিলে জানিয়েছেন সেই টাকা নেওয়া ঠিক হয়নি, একসময় সেই টাকা ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এইবার থেকে তো শুরু হয়েছে, সিবিএসসি বইগুলো শুরু হয়েছে। আপনি কি এই ব্যাপারে কমিটির সাথে কোনো ধরনের আলোচনা করছেন না? এগুলো ঘাটতি হয়তো আবার রয়ে গেছে গিয়া। আমার টিচার্স কাউন্সিলের সঙ্গে আমরা আলোচনা করছি, এটা হয়তো উচিত হয়েছে না। কতজন আছে আপনাদের টিচার কাউন্সিলিং এ? আগে আসলেন তো আমাদের 20 জন দুপুরবেলা, আর সকালবেলা আসলেন 6 জন। এখন আছি আমরা 14 জন এবং দুপুরে সকালে আসি 2 জন। স্কুলের সব স্টুডেন্টের কাছ থেকে 60 টাকা করে আই কার্ডের জন্য নিছেন, কিন্তু মাত্র 30% স্টুডেন্ট আই কার্ড পাইছে, বাকিরা কেন পাইল না? না, এইটা খবর আমি জানি না। 60 টাকা করে দেওয়া হয়েছে কিনা আমি জানি না। এটা এরকম কোনো টাকা পয়সা আমি নিছি বলে আমার জানা নাই। এখানে এসএমসি চেয়ারপারসন বা মেম্বাররা আছেন, তারা কাছেও জিনিসগুলো যাইব। তারা যদি জানতেন তারাও কিন্তু আমাদের ধরলেন না। এরকম কোনো পয়সা জমা হয়েছে বলে আমার জানা নাই। যে কয়টা পোলাপান টাকা পয়সা জমা দিছে, এটা আলাদা ব্রাঞ্চ আছে, টিচার আছেন যারা জমা দিছে, জমা নিয়ে যতটা স্টুডেন্ট দিছে তারা আই কার্ড দেওয়া হয়েছে। তারপরে দেখা গেছে এটা নিয়ে একটা অসুবিধা হয়, আমরা বন্ধ করছি আপাতত। অন্যদিকে স্কুলের পরিচালন কমিটির চেয়ারম্যান প্রদীপ দেবনাথের কাছে ছাত্রছাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া সম্পর্কে জানতে চাইলে তিনি জানান এ সম্পর্কে কিছু জানেন না তিনি। বাড়তি টাকা প্রদানের ঘটনাকে কেন্দ্র করে চরম অসন্তোষ দেখা দিয়েছে ছাত্রছাত্রী সহ অভিভাবক মহলে। আচ্ছা, রামনগর দেওছড়া স্কুলের আপনি চেয়ারপারসন, হ্যাঁ, এসএমসি কমিটি। তো আমরা যতটুকু জানি স্টুডেন্টের কাছ থেকে অভিযোগ আছে যে এই বছর 2019 এবং 2020 সনে বর্তমান যিনি এইচএম আছেন, ভাইস এইচএম আছেন, উনি স্টুডেন্টের কাছ থেকে বই বিতরণ করতে গিয়ে বই ক্যারিং হিসাবে 10 টাকা করে নিয়েছেন। সেটা কি আপনি এই জায়গাটা ঘাটতি আছে? এই বিষয়ে কি আপনি আগে অবগত ছিলেন? এখানে উপস্থিত অবগত নাই, বই দেওয়া হইব সে বিষয়ে ওনার সঙ্গে আমরা আলোচনা করছি। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। বিগত 6 বছর ধরে জটিল থেকে জটিলতর হচ্ছে দেশের পরিস্থিতি। এর মধ্যে শ্রমিক এবং শ্রমজীবী মানুষের উপর আক্রমণাত্মক ভূমিকা নিচ্ছেন বিজেপি শাসিত দেশের সরকার। বৃহস্পতিবার রাজধানী ভানুখোর স্মৃতি ভবনে সিআইটিইউ আয়োজিত স্মরণ সভায় কথা বলেন সিপিএম পলিট ব্যুরো সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বৃহস্পতিবার রাজধানী ভানুঘোষ স্মৃতি ভবনে সিটুর উদ্যোগে আয়োজিত হয় প্রয়াত শ্রমিক নেতা পীযূষ নাগ, কাজল ঘোষ এবং সুব্রত সরকারের স্মরণ সভা। উপস্থিত ছিলেন সিপিএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার সহ সংগঠনের শীর্ষস্তরের নেতৃবৃন্দ। সভার শুরুতেই প্রয়াত 3 জন শ্রমিক নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন সকলে। স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন,
দেশের জটিলতর পরিস্থিতিতে শ্রমিক এবং শ্রমজীবী মানুষের বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়েছে কেন্দ্রের বিজেপি শাসিত সরকার। আমাদের দেশের কৃষিতে সংকট গভীর থেকে গভীরতর হয়ে চলেছে। তার প্রতিফলন শিল্পে ঘটছে। শিল্প এবং কৃষি যদি আঘাত হয়, দেশের অর্থনীতি এই দুটো পায়ের উপর দাঁড়িয়ে, তাহলে অর্থনীতি শক্তিশালী সমৃদ্ধ হতে পারে না। তাই যদি জানা হয় দেশের গরিব অংশের মানুষ, নিম্ন আয়ের মানুষ, শ্রমিক শ্রেণী, শ্রমিক অংশের মানুষ, তাদের জীবনের মৌলিক সমস্যাগুলো যেমন সমাধান হয় না, বরং তাদের উপর উপযোগী আক্রমণ, অত্যাচার নেমে আসতে বাধ্য, এবং এটাই গত 6 বছর যাবৎ বিজেপি শাসিত ভারতবর্ষে আমরা লক্ষ্য করছি। দেশি বিদেশি বিভিন্ন রাষ্ট্রের ব্যবসায়িক বৃদ্ধির সমন্বয়ে যে সমস্ত বহুজাতিক সংস্থা, এদের স্বার্থ রক্ষা করাই হচ্ছে সরকারের মূল রাজনৈতিক এবং অর্থনৈতিক কাজের ক্ষেত্রে অগ্রাধিকার। এর বিস্তৃত পরিচয় বিশ্লেষণের কোনো সুযোগ নেই। এদিন সিপিএম নেতা মানিক সরকার আরো জানান, শিল্প ও কৃষি ক্ষেত্রে কৃষক শ্রমিকদের দুর্বল করে কোনো দেশের অর্থনীতিকে সবল করা যায় না। ব্যুরো রিপোর্ট, হালাবন। কোভিড-19 কবলে স্থগিত করা হলো ঐতিহ্যবাহী খার্চি মেলা। শুধুমাত্র সংক্ষিপ্তভাবে নিয়ম পালন করা হবে সেখানে। করোনা পরিস্থিতির কারণে এবছর খার্চি মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শুধুমাত্র নিয়ম পালন করা হবে ঐতিহ্যবাহী খার্চি পুজোর আচার অনুষ্ঠানে। বৃহস্পতিবার খয়েরপুরস্থিত দেবভূমি চতুর্দশ দেবতা মন্দির পরিদর্শনে যান মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী। সফরকালে এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন তিনি। শুধু পুজোই হবে, এখানে অন্য কোনো ফুল বেলপাতা বা প্রসাদ নিয়ে আসা যাবে না, বলি হবে না, যা সরকারি নির্দেশ এবং কোর্টের নির্দেশ সমস্ত কিছু মেনেই একমাত্র দেশি ডিম বলি দেওয়া যাবে। আর যা যা নিয়ম মাফিক কাজ করার, স্নান যাত্রাও হবে দূরত্ব মেনটেন করে, এখানে কোনো পাবলিক পার্টিসিপেশন হবে না, ব্যারিকেড টেরিকেড যা করার, এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টগুলোকে এটা পরিচ্ছন্ন করা, লাইটগুলোকে ঠিক করা, মানে দেবতা বাড়ির পরিচ্ছন্নতা পবিত্রতাটা যাতে রক্ষিত হয়। আর আপনাদের মাধ্যমে আমার রাজ্যবাসীর কাছে অনুরোধ, আপনারা জানেন যে এখানে না হলেও 15 থেকে 20 লক্ষ লোক আসে। তো আজকের পরিস্থিতিতে এই কোভিড-19 বা করোনা মহামারীর দিনে কোনো অবস্থাতেই এই জমায়েত করা ঠিক হবে না বলেই আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে যদিও এটা অনেক আশা আকাঙ্ক্ষা সবাই সারা বছর করে থাকেন এই মেলাকে ঘিরে, দেশ বিদেশের বহু শিল্পীরা আসেন, আমাদের 2-3টে মঞ্চ, গতবারও আমরা 3টে মঞ্চ করে আমরা কালচারাল প্রোগ্রাম করেছি। তো এবার সে সমস্ত হচ্ছে না। আমরা ঈশ্বরের কাছে, চতুর্দশ দেবতার কাছে প্রার্থনা নিয়ে এসেছি যে আগামী বছর যাতে আমরা মহাসমারোহে সেটা করতে পারি। আর রাজ্যবাসীর কাছে আবেদন থাকবে, আপনারা নিজেরা ঘর থেকে দেবতার উদ্দেশ্যে আপনারা প্রণাম নিবেদন করুন, নিজেরা সুস্থ থাকুন এবং সবার মঙ্গল কামনা করুন। এদিকে ইতিমধ্যে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে দেবভূমি চতুর্দশ দেবতার মন্দিরে। ব্যুরো রিপোর্ট, হালাবন। লাদাখে চীনের সৈন্যদের বর্বরোচিত আক্রমণে নিহত 20 জন ভারতীয় জওয়ান। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। সেই সাথে চীনকে সমুচিত জবাব দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট দাবি রাখেন তিনি। কার্গিল যুদ্ধ এবং 71-এর মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে কেন্দ্রের বর্তমান সরকারের বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। লাদাখ সীমান্তে চীনের বাহিনী যেভাবে আমাদের 20 জন বীর জওয়ানকে খুন করেছেন, আমরা তাতে মর্মাহত
আমরা জঘন্য নিকৃষ্টতম কাজের, চীনের এই নিকৃষ্টতম কাজের তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই এবং চীনকে সমুচিত শিক্ষা দেওয়ার দাবি জানাই। আমরা আমাদের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, বার্তা দিয়েছেন, মোদীজি এবং রাজনাথ সিংজি হুঁশিয়ারি দিয়েছেন যে সমুচিত শিক্ষা তারা দেবেন। আমি তাদের বলবো সেই সমুচিত শিক্ষা দিন, যে শিক্ষা দিয়েছিলেন আমাদের 71 সালে সেনাবাহিনী পাকিস্তানকে সমুচিত জবাব দিয়েছিলেন, দেশটাকে দুটুকরো করে দিয়েছিলেন এবং 91,000 সৈন্যকে সারেন্ডার করিয়েছিলেন ভারতের বাহিনীর কাছে, জগজিৎ সিং অরোরার কাছে। তাই সেই বার্তা দেওয়ার দরকার। পাকিস্তানের সঙ্গে লড়াই করতে গিয়ে যখন মুসলিম জওয়ান প্রাণ দেন, তখনও শাসক দলের নেতা, মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত মুসলমানদের ব্যঙ্গ বিদ্রুপ করে কথা বলেন যে মুসলিম জওয়ান প্রাণ দিয়েছে, একবার ভাবেন না। আজকে চীনের বৌদ্ধ সৈনিকরা যখন আমাদের সেনাবাহিনীকে খুন করেছে, আমরা কি বৌদ্ধ ধর্মের লোকেদের প্রতি ব্যঙ্গ বিদ্রুপ করব, তাদের অবিশ্বাস করব? এমনকি হিন্দু রাষ্ট্র হিসেবে পরিচিত নেপাল পৃথিবীর বুকে একমাত্র হিন্দু রাষ্ট্র, তাদের সেনাবাহিনী যখন আমাদের হিন্দু নাগরিকদের বিহারে খুন করলেন, তখন হিন্দুত্ববাদীরা কি বলবেন, প্রধানমন্ত্রী কি বলবেন? তাই বলছি, সংকীর্ণতা ছাড়ুন। আগে ধর্ম নয়, আগে দেশ। ধর্ম, দল এসব পরে, আগে দেশ। তাই জাতি ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে সংকীর্ণ মানসিকতা ত্যাগ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন। নেহরুজি থেকে শুরু করে ইন্দিরা গান্ধী, মনমোহন সিং, অটল বিহারী বাজপেয়ী, যারাই প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার মতো 56 ইঞ্চি ছাতিকে দেখাননি, কিন্তু দৃঢ়তা দেখিয়েছেন, আমাদের সেনাবাহিনীর উপর ভরসা রেখেছেন। আজকে সেই ভরসা রাখুন, মানুষকে ঐক্যবদ্ধ করে লড়াই করুন। আপনাকে এইটুকু আবেদন করব যে বীর জওয়ানরা শহীদ হয়েছেন, তাদের অর্থনীতি আমরা তাদের ক্ষতিপূরণ করতে পারবো না, কিন্তু আমাদের দায়িত্ব আজকে তাদের পরিবারের দায়িত্ব নিতে হবে দেশকে। আজকে তাদের সবাইকে যেমন চাকরি দিতে হবে, আজকে তাদের আত্মীয় স্বজনকে যেমন পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তাদের যেমন অর্থনৈতিক দিকে স্বাবলম্বী করে তুলতে হবে, তেমনি উৎসাহ দিতে হবে। আজও তারা উৎসাহিত যে আমাদের গর্ববোধ করেন তাদের পরিবারে একজন দেশের জন্য প্রাণ দিয়েছেন। যেমন স্বাধীনতা সংগ্রামীর পরিবারেরা গর্ব করে বলেন যে আমাদের পরিবারের একজন স্বাধীনতা সংগ্রামী আত্মদান করেছেন, ঠিক তেমনিভাবে এরাও গর্ব করেন। তাই এরা আমাদের দেশের সম্পদ, এরা আমাদের দেশের গর্ব। আজকে তাদের সাথে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ত্যাগ করে এগিয়ে আসুন। প্রধানমন্ত্রীকে এই আবেদন করব। ব্যুরো রিপোর্ট, হোলাবুল। ভারতীয় ভূখণ্ডে লাদাখে চীনা সৈন্যদের বর্বরোচিত আক্রমণে নিহত হয়েছেন 20 জন ভারতীয় সৈন্য। বৃহস্পতিবার আগরতলা শহীদ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ক্রাইম অ্যান্ড কারাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির কর্মীরা। সোসাইটির এই কর্মসূচি থেকে চীনা দ্রব্য বর্জনের আহ্বান রাখেন সংস্থার কর্মকর্তাগণ। ক্রাইম অ্যান্ড কারাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির পক্ষ থেকে এখানে আসার কারণটা হচ্ছে লাদাখে গালওয়ান উপত্যকায় চীনা সৈনিক দ্বারা আমাদের যে বীর যোদ্ধারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া। কারণ আজকে চীনা রাষ্ট্রপ্রধান যেভাবে ভারতের উপর অ্যাটাক করছে, ওই সুবাদে আমাদের আজকে এখানে আমরা ক্রাইম অ্যান্ড কারাপশন, আমরা রাজ্যবাসী এবং ভারতবাসীর সমস্ত জনসাধারণের কাছে আমরা আবেদন রাখবো, আপনারা চীনা প্রোডাক্ট বর্জন করুন এবং পাশাপাশি চীনা অ্যাপস বর্জন করুন। আমাদের যে ভারতীয় প্রোডাক্ট রয়েছে আমরা ইউজ করব এবং আমরা ভারতীয় অ্যাপস আমরা ইউজ করব। সেই ক্ষেত্রে আমাদের ভারতেই একটা ভালো একটা জায়গায় পৌঁছবে। ব্যুরো রিপোর্ট, হোলাবুল। শেষ করার আগে আরো একবার শিরোনাম। লাদাখ সীমান্তে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। দেশ জুড়ে চীনা সৈন্যদের বর্বরোচিত হামলা তীব্র সমুচিত জবাবদানের দাবি সর্বত্র। বিগত 6 বছর ধরে শ্রমিক এবং শ্রমজীবী মানুষের বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকা কেন্দ্র সরকারের সিটু আয়োজিত স্মরণ সভায় বললেন সিপিআর নেতা মানিক সরকার।
ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড ক্ষতিগ্রস্ত রাজধানী চন্দ্রপুর এলাকা সফর সদর মহকুমা প্রশাসনের, ছাদ হারা অনেকেই। ধারালো অস্ত্রে আঘাতে গুরুতর আহত পোল্ট্রি ব্যবসায়ী, চাঞ্চল্যকর ঘটনা বিশালগড় কোরইমুড়া বাজার সংলগ্ন এলাকায়। প্রশাসনের নির্দেশে স্থগিত দেবভূমি চতুর্দশ দেবতা মন্দিরে খার্চি উৎসব ও মেলা, শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে খার্চি পূজার আচার নিয়ম পালিত হবে সেখানে। এখন এই পর্যন্তই। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো।